আসসালামু আলাইকুম। আজ 8ই সেপ্টেম্বর 2025 সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। নুরুল পাগলার দরবার ঘিরেও সেই পুরনো অদৃশ্য চক্র। হাসিনাকে মেরে ফেলতে পারে মোদি, আশঙ্কা ছিল বদরুদ্দিন ওমরের। সাদিক কায়েমের বিরুদ্ধে হ্যাকার চক্রের চক্রান্ত, কি ঘটতে যাচ্ছে? এবার বিস্তারিত। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ইমাম মাহাদি দাবিদার নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা, লুটপাট ও লাশ তুলে পুড়িয়ে দেয়ার পেছনে কারা উস্কানি দিয়েছে এ নিয়ে জোর তদন্ত চলছে। সেদিন কারা পুলিশের গাড়িতে হামলা চালিয়েছে, লাশ পুড়িয়ে উল্লাসের পেছনে কারা উস্কানি দিয়েছে তাদের শনাক্ত করা হচ্ছে। ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিক তদন্তে উস্কানি ও হামলার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় ইতোমধ্যে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ 11 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় তাদের গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে। গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম জানান, সেদিনের ঘটনায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি অন্য দলের নেতাকর্মীরাও জড়িত ছিল। ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে, তবে উদ্দেশ্যমূলকভাবে কাউকে গ্রেফতার করা হচ্ছে না। গোয়ালন্দ উপজেলা ইমান আকিদা রক্ষা কমিটির আহ্বায়ক ও উপজেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, আমরা গোয়ালন্দবাসী খুবই শান্তিপ্রিয় এবং ধার্মিক। শুক্রবার বাদ জুমা আমাদের সমাবেশ কর্মসূচি প্রশাসনের অনুমতি নিয়েই ঘোষণা করি। আমাদের কোনো বিক্ষোভ মিছিল বা নুরাল পাগলার বাড়ি ঘেরাও বা হামলা এ জাতীয় সহিংস কর্মসূচি ছিল না। কিন্তু একটি পক্ষ পূর্ব পরিকল্পিতভাবে শান্তি সমাবেশে ঢুকে পুলিশের গাড়ি ভাঙচুর করে। এটা দেখতে পেয়ে আমরা দ্রুত কর্মসূচি শেষ করে হামলাকারীদের ঠেকানোর চেষ্টা করি। পরবর্তী সময়ে হামলাকারীরা যে জঘন্যতম ঘটনা ঘটিয়েছে তা শুধু ন্যাক্কারজনকই নয়, তারা আমাদের শান্তির ধর্ম ইসলামকেই কলুষিত করেছে। আমি লাশ পোড়ানো সহ সব অন্যায় কাজের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি করছি। গত শুক্রবার জুমার নামাজের কিছু সময় পরে রাজবাড়ীর গোয়ালন্দে সম্প্রতি মারা যাওয়া নুরুল হক ওরফে নুরাল পাগলা নামের এক ব্যক্তির দরবারে হামলা চালায় একদল বিক্ষুব্ধ জনতা। তারা শরীয়ত পরিপন্থী পদ্ধতিতে দাফন করা হয়েছে এমন অভিযোগ এনে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেয়। এ সময় বিক্ষুব্ধ জনতা নুরাল পাগলার দরবার শরীফে লুটপাট করে এবং আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হন। এছাড়া নুরাল পাগলের ভক্ত রাসেল মোল্লা নামের এক যুবক নিহত হন। নেপালে ফেসবুক, ইউটিউব ও এক্স সহ সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে দেশটির রাজধানী কাঠমান্ডুতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যেই হাজারো বিক্ষোভকারী দেশটির পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েছে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে 8 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঠমান্ডুতে কারফিউ জারির পর সেনাবাহিনী মোতায়েন করেছে কর্তৃপক্ষ। স্থানীয় সংবাদ মাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, নেপাল সরকারের 26টি অনিবন্ধিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার সিদ্ধান্তের প্রেক্ষিতে এই বিক্ষোভ শুরু হয়েছে, যার মধ্যে রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এবং স্ন্যাপচ্যাটের মতো বহুল ব্যবহৃত অ্যাপ। এই পদক্ষেপ জনসাধারণের ক্ষোভের জন্ম দিয়েছে, বিশেষ করে তরুণদের মধ্যে, যারা সরকারকে গভীর দুর্নীতি মোকাবেলায় ব্যর্থ হয়ে মত প্রকাশের স্বাধীনতাকে দমন করার অভিযোগ তুলেছে। সোমবার শান্তিপূর্ণ মিছিলের শুরুতে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে দেশটির সংসদে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিক্ষোভকারীরা গাছের ডাল ও পানির বোতল ছুঁড়ে মারে ও সরকার বিরোধী স্লোগান দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান, টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ব্যবহার করে পাল্টা জবাব দেয়, যার ফলে পরিস্থিতি আরও তীব্র হয়ে ওঠে। সদ্যপ্রয়াত লেখক, রাজনীতিক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দিন ওমর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এ বছরের 14 ফেব্রুয়ারি তিনি তদন্ত কর্মকর্তার কাছে 6 পৃষ্ঠার জবানবন্দি দেন এবং ভিডিও জবানবন্দিও রেকর্ড করা হয়। উমর মারা যাওয়ার পর ওই জবানবন্দি প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেখানে তিনি বলেছেন, শেখ হাসিনাকে যদি নরেন্দ্র মোদি মেরে ফেলে তাও আশ্চর্যজনক কিছু হবে না।
আওয়ামী লীগের শাসনামল নিয়ে জবানবন্দিতে বদরুদ্দিন ওমর বলেন, আওয়ামী লীগের শাসনামলে শেখ হাসিনা বড় বড় ধরনের সব অপরাধ করেছে, আর শেখ হাসিনাকে এই সময় ভারত সমর্থন দিয়ে গেছে। সে দীর্ঘদিন ভারতে থাকার সময় সেখানে ভারতের সঙ্গে সম্পর্ক গভীর করেছে। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে তার যে সম্পর্ক গভীর ছিল, এটা কোনো নতুন ব্যাপার ছিল না। এই সম্পর্কের ভিত্তি ছিল যে ভারতই একমাত্র রাষ্ট্র যে তাকে ক্ষমতায় বসিয়েছে, ফলে পতনের পরে সে ভারতে পালিয়েছে, সে ওখানেই থাকবে। ওখানে থাকাটাই এক ধরনের শাস্তি, যেখানে সে জ্বলে পুড়ে মরবে। আরেকটা শাস্তি হতে পারে, যেটা আমি মনে করি ভারত সরকার তাকে মেরে ফেলবে নিজেদের বিব্রতকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে। তারা যতদিন তাকে রাখবে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো হবে না। আর সেই সম্পর্ক ভালো করতে গেলে তার ব্যাপারে একটা ফয়সালা করতে হবে। তাকে ওখানে রাখা যায় কিনা সে প্রশ্ন না। তবে যদি মেরে ফেলে নরেন্দ্র মোদী আশ্চর্য হবেন না। তারা এমনভাবে বিষয়টা সাজাবে যে মনে হবে বাংলাদেশি কেউ তাকে মেরেছে। এরকম একটি সংগঠিত প্রচার চালাবে। শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় ছিল নির্বাচনগুলো নিয়ন্ত্রণ করার মাধ্যমে। 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে 2024 সাল পর্যন্ত প্রতিটি নির্বাচন, এগুলো প্রতিটা সে ম্যানিপুলেট করেছে। এগুলো সম্ভব হয়েছে কারণ রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানের উপর, নির্বাচন কমিশন থেকে শুরু করে পুলিশ এবং আমলাতন্ত্র, সবকিছুর উপর সে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। প্রথম থেকেই শেখ হাসিনা ঠিক করেছিলেন যে নির্বাচন নিয়ন্ত্রণ করবেন। সেটি করতে গেলে তত্ত্বাবধায়ক সরকার রাখা সম্ভব নয়। অথচ 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তিনি আন্দোলন করেছিলেন, সংশোধনী এনেছিলেন। কোনো নীতিবোধ বা নৈতিক লজ্জাবোধ তার ছিল না। 2009 সালে ক্ষমতায় এসে তিনি সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিলেন, কারণ তিনি বুঝেছিলেন নিরপেক্ষ নির্বাচন হলে পরবর্তীবার তারা আর জিততে পারবে না। সুতরাং নির্বাচনে জিততে হলে তাকে সবকিছু নিজের নিয়ন্ত্রণে আনতেই হবে। সে প্রশাসনকে দুইবার নিয়ন্ত্রণ করেছে। প্রথমত ঘুষ, টাকা পয়সা ও সুযোগ সুবিধা দিয়ে, দ্বিতীয়ত হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে। 2009 সালের মধ্যেই এই নিয়ন্ত্রণ স্থাপন করেন। এই নিয়ন্ত্রণের মাধ্যমেই তিনি 2014, 2018 এবং 2024 সালের নির্বাচনগুলো করেছেন। 2014 সালে ভোট কেন্দ্রে কাউকে ঢুকতে দেয়নি। 2018 সালে রাতের ভোট হয়েছে। দিনে ভোট হলেও আসলে ভোট হয়ে গেছে আগের রাতেই। 2024 সালেও একই ঘটনা। এভাবে নির্বাচন করেও তিনি জয়লাভ করেছেন, যদিও জনসমর্থনের কোনো ভিত্তি ছিল না। এসব নির্বাচনে দেখা গেছে তার দল 300 সিটের মধ্যে 4-5টি সিটও পাবে কিনা সন্দেহ। এরপরও তিনি জয়ী হয়েছেন শুধুমাত্র প্রশাসনের উপর চূড়ান্ত নিয়ন্ত্রণের কারণে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে সামনে রেখে একের পর এক প্রার্থীর ফেসবুক অ্যাকাউন্ট রহস্যজনকভাবে গায়েব হয়ে যাচ্ছে। সর্বশেষ শিবির সমর্থিত প্যানেলের সহসভাপতি ভিপি প্রার্থী সাদিক কায়েমের ফেসবুক অ্যাকাউন্টও খুঁজে পাওয়া যাচ্ছে না। সোমবার দুপুর থেকে ফেসবুকে সার্চ করেও তার আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না। সাদিক কায়েম ছাড়াও শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদের প্রার্থী মোহাম্মদ সাজ্জাদ হোসেন খানের ফেসবুক আইডিও ডিজেবল করার অভিযোগ পাওয়া গেছে। সাজ্জাদ বলেন, আমার ফেসবুক আইডি সাইবার অ্যাটাকের মাধ্যমে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আমাদের প্যানেলের অন্যান্য প্রার্থীদের আইডিতেও ক্রমাগত সাইবার অ্যাটাক হচ্ছে। একই অভিযোগ তুলেছেন প্যানেলের সাধারণ সম্পাদক জিএস প্রার্থী SM ফরহাদ। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আমাদের প্যানেলের প্রার্থীদের আইডিগুলোতে ক্রমাগত সাইবার অ্যাটাক করা হচ্ছে। কয়েকজনের আইডি ইতোমধ্যে সাসপেন্ডেড, অনেকের আইডি একটু পরপর লগ আউট হয়ে যাচ্ছে। আল্লাহ সহায়। এর আগেও একই ধরনের অভিযোগ করেছিলেন ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম। তিনি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করে জানান, বারবার সাইবার অ্যাটাকের মাধ্যমে আমার আইডি ডিজেবল করা হচ্ছে। প্রিয় ঢাবি শিক্ষার্থীরা, আপনাদের কাছে বিচার দিলাম, আপনারাই আমার শেষ আশ্রয়। ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে সেনা সদর। সোমবার ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস এতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কথা বলেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। সংবাদ সম্মেলনে তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন তথ্য ছড়ানো হচ্ছে, এটা বন্ধ করতে সেনাবাহিনী কোনো পদক্ষেপ নেবে কিনা এবং আগামীকালের ভোট যেন অবাধ ও সুষ্ঠু হয় সেক্ষেত্রে সেনাবাহিনী কী ভূমিকা রাখবে প্রশ্ন করা হলে মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ডাকসু নির্বাচনের সঙ্গে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই।
এর আগেও আমরা আইএসপিআর এর মাধ্যমে স্পষ্টভাবে বলেছি ডাকসু নির্বাচনের সঙ্গে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই। তবুও কিছু স্বার্থান্বেষী মহল প্রোপাগান্ডা করার চেষ্টা করছে, কিন্তু এই প্রোপাগান্ডা করে খুব একটা সুবিধা করতে পারবে না। এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছে আমরা সবার মঙ্গল কামনা করি। এই নির্বাচনের মাধ্যমে একটি সুস্থ পরিবেশে গণতন্ত্র চর্চা হোক, আমরা এটাই চাই, এবং নির্বাচনের চর্চা হোক, এটাই চাই, বলেন মোহাম্মদ শফিকুল ইসলাম। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনের মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, সফলতার জন্য প্রয়োজনে আপনি বোবা হয়ে যান। তার মানে আপনার কাজের পেছনে অনেকেই সমালোচনা করবে, আপনার কাজ নিয়ে অনেক ত্রুটি বের করার চেষ্টা করবে, কিন্তু আপনি যদি বোবা হয়ে আপনার সুনির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে থাকেন, আপনি যে কাজটির জন্য চেষ্টা করছেন সেটি করতেই থাকেন, তাহলে অবশ্যই সফল হতে পারবেন। কিন্তু আপনি কাজটি করতে গিয়ে অন্যের সমালোচনার উত্তর যদি বারবার দিতে থাকেন, তাহলে ওই সুনির্দিষ্ট কাজটি আর সমাধা করা সম্ভব হবে না। সেই জন্যই বলছি যে সফলতার জন্য দৌড়াতে হলে আপনাকে কখনো কখনো বোবার মতো আচরণ করতে হবে। অন্যের কথা শোনা যাবে না, মস্তিষ্কে শুধু আপনার গন্তব্য থাকবে এবং সেই গন্তব্যের পানেই আপনি ছুটে চলবেন। ভালো থাকবেন সবাই, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, অপরাধী ইসরায়েলি সরকারের বিরুদ্ধে প্রতিরোধের পথ বন্ধ নয়। সেই সঙ্গে তিনি ইসলামী দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। তেহরানের ইমাম খোমেনি হোসাইনিয়ায় ইরানের প্রেসিডেন্ট ও মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান খামেনি। তিনি বলেন, ঘৃণিত জায়নিস্ট শাসন ব্যবস্থা ভয়াবহ অপরাধ ও বর্বরতা চালিয়ে যাচ্ছে। এসব অপরাধ যুক্তরাষ্ট্রসহ বড় শক্তির সহায়তায় সংঘটিত হলেও প্রতিরোধের পথ বন্ধ নয়। আজকের দিনে বিরোধী দেশগুলো, বিশেষ করে ইসলামী দেশগুলো, অবশ্যই এ শাসন ব্যবস্থার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করবে। তাদের রাজনৈতিক সম্পর্ক বাদ দিয়ে এ শাসনকে আরও একঘরে করতে হবে। খামেনি আরও বলেন, জায়নিস্ট শাসন বিশ্বের সবচেয়ে একঘরে ও ঘৃণিত শাসন ব্যবস্থা। ইরানের কূটনীতির অন্যতম প্রধান দায়িত্ব হওয়া উচিত অন্য সরকারগুলোকে প্রথমে বাণিজ্যিক ও দ্বিতীয়ত রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো। তিনি ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশেষত আরোপিত 12 দিনের যুদ্ধের সময় ত্যাগী ভূমিকার প্রশংসা করে বলেন, প্রেসিডেন্টের প্রেরণা, স্পৃহা ও আন্তরিক প্রচেষ্টা প্রশংসনীয়। চীনের প্রেসিডেন্টের সাম্প্রতিক সফরের প্রসঙ্গ টেনে খামেনি বলেন, এই সফরের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও রাজনৈতিক সুযোগ তৈরি হয়েছে, যা অবশ্যই অনুসরণ করতে হবে। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাধ্যতামূলক করা হয়েছে বাংলায় লেখা সাইনবোর্ড। এ কাজে সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে শহরের সব বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামফলক বাংলায় লিখতে হবে। কলকাতা পৌরসভার পক্ষ থেকে এই নির্দেশনা জারি করা হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। সংবাদ মাধ্যমটি বলছে, শহর কলকাতায় প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন। কেউ চিকিৎসার জন্য আসেন বা নানা প্রতিষ্ঠানে কাজ করেন, কিন্তু সেই প্রতিষ্ঠানগুলোর অনেকেরই নামফলক এখনও বাংলায় লেখা হয়নি। দীর্ঘদিন ধরেই এই বিষয়টি নিয়ে অসন্তোষ ছিল। এমনকি কলকাতা পৌরসভার পক্ষ থেকে বারবার অনুরোধ করা হলেও কাজের কাজ হয়নি। অবশেষে এবার কড়া নির্দেশ জারি করে কলকাতা পৌরসভা। গত শনিবার পৌরসভার পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে স্পষ্ট করে জানানো হয়েছে, আগামী 30 সেপ্টেম্বরের মধ্যেই শহরের সব বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামফলক বাংলায় লিখতে হবে। শুধু লিখলেই হবে না, এমনভাবে লাগাতে হবে যাতে দূর থেকেও স্পষ্ট দেখা যায়। দোকান, অফিস, শপিং মল, রেস্তোরাঁ, হোটেল, হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার সবকিছুকেই এই নিয়ম মানতে হবে। পৌরসভার সচিবের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তি ইতোমধ্যেই ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, কলকাতার অধিকাংশ মানুষ বাংলাতেই কথা বলেন, লেখেন এবং পড়েন, তাই বাংলায় নামফলক বাধ্যতামূলক করা হয়েছে জনস্বার্থে। পৌরসভা আরও জানিয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্দেশ মানা না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে পৌরসভা সরাসরি সেই সাইনবোর্ড খুলে ফেলতে পারে। কলকাতা পৌরসভার সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস বলছে, কলকাতা শহরে বর্তমানে অন্তত 45,000 বাণিজ্যিক প্রতিষ্ঠান
ট্রেড লাইসেন্সের আওতায় রয়েছে। তাদের সবাইকে চিঠি পাঠানো হয়েছে। মেয়র ফিরহাদ হাকিমও গত কয়েক মাস ধরে বিষয়টি নিয়ে বারবার সতর্ক করেছেন। তিনি বলেছেন, বাংলা ছাড়া কলকাতার ব্যবসা চলাচল কল্পনা করা যায় না। তাই অন্য ভাষা ব্যবহার করা গেলেও বাংলা নামফলক বাধ্যতামূলক। এই সিদ্ধান্তকে ঘিরে কলকাতা শহরে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে এটি কেবল প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষারও একটি উদ্যোগ। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।